হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা খুব কমন টপিক নিয়ে জানতে চলেছি, যেটা হচ্ছে র্যাবিস। র্যাবিসের কথা আমরা সবাই কম বেশি জানি। আজকে আমরা এটা নিয়ে ডিটেলসে জানবো। তাহলে র্যাবিস হচ্ছে এক ধরনের ভাইরাস। তাহলে র্যাবিস ডিজিজটা হচ্ছে একটা ভাইরাল ডিজিজ। র্যাবিস কাদের হয় না, যে কোনো ওয়ার্ম ব্লাডেড অ্যানিমালস, যেমন হচ্ছে ক্যাট, ডগ, ফক্স, উডস, এদের শরীরে এটা র্যাবিস হচ্ছে একটা ন্যাচারাল ইনফেকশন। এবার এই ইনফেকশনটা কী করে আমাদের হিউম্যানসের কাছে আসে না, সেটা আসে থ্রু দ্য বাইট অফ অ্যান ইনফেক্টেড র্যাবিড অ্যানিমেল। তাদের স্যালাইভার মধ্যে যেহেতু এই ভাইরাস থাকে, সেই থ্রুতে আমাদের শরীরে সেটা আসতে পারে। তাহলে ফার্স্ট এড ম্যানেজমেন্ট কী করা উচিত? প্রথম হচ্ছে, যেই জায়গাটা ক্ষত জায়গা সেইখানটা আমরা পরিষ্কার সাবান এবং জল দিয়ে অন্তত পক্ষে 5 মিনিট ধরে ভালো করে ওয়াশ আউট করব। তারপরে ওখানে কোনো অ্যান্টিসেপটিক লোশন থাকলে আমরা সেটা লাগাবো। কখনোই কোনো ওই উন্ডে আমরা কোনো সুচার বা কোনো সেলাই হবে না। এবং যে এই কাজটা করবে, যে কোনো নার্স বা কেউ যে করবে, সে সবসময় যেন ভালোভাবে হ্যান্ড হাইজিন মেনটেন করে। এবং এটা দেখা যায় যে র্যাবিস ভাইরাস 70% অ্যালকোহল, সোপ, ডিটারজেন্ট এগুলোর সংস্পর্শে এলে তাড়াতাড়ি মরে যায়। তাহলে আমাদের কাছে কি করতে হবে না, প্রথমেই ওই জায়গাটাকে ভালোভাবে সাবান এবং জল দিয়ে 5 মিনিট ধরে ধুতে হবে। তারপরে যে কোনো অ্যান্টিসেপটিক লোশন থাকলে সে অ্যান্টিসেপটিক লোশন লাগানো বা এমনি কোনো ড্রেসিং করা, কিন্তু কখনোই আমরা সেখানে কোনো সেলাই বা সুচার আমরা করব না। তাছাড়া কী করে র্যাবিসকে আটকানো যায়? র্যাবিস ভাইরাস হচ্ছে ইজ সেন্সিটিভ টু হিট অ্যান্ড ইউভি লাইট। তার মানে হিট এবং ইউভি লাইটের এলে র্যাবিস ভাইরাস কী হয়, মরে যায়। তাহলে এর ইনকিউবেশন পিরিয়ড কী হবে? ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 9 দিন থেকে আপ টু 3 মাস হচ্ছে র্যাবিসের ইনকিউবেশন পিরিয়ড। কিন্তু কারুর যদি কারুর কানে বা মুখে কোথাও সেইটা আঘাতটা থেকে থাকে, তাহলে সেটা কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস। হাতে পায়ে যদি কামড় থাকে তাহলে সেটা এতটা ডেঞ্জারাস নয়, কিন্তু যদি নাকে বা মুখে কারুর লেগে থাকে তাহলে সেটা অনেক বেশি ডেঞ্জারাস বা ফ্যাটাল। এরপর দেখব কী করে র্যাবিস ভাইরাস আমাদের শরীরে আসছে, বা যেটাকে বলে প্যাথোজেনিসিটি। প্রথমে অ্যানিম্যাল বাইটের থ্রু দিয়ে কী হলো না, সেই র্যাবিস ভাইরাস এলো। যেই মাসেল বা যেই জায়গায় ক্ষত বা উন্ড সেখানে কী হলো, সেই মাসেলের মধ্যে ভাইরাস মাল্টিপ্লাই করলো বা সংখ্যায় বৃদ্ধি পেল। তারপরে কি হলো, তারা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে আসে। এবার এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কি হয়, রেট্রোগ্রেড অ্যাক্সোনাল ট্রান্সপোর্ট হয়। তার মানে আমরা জানি যে আমাদের নার্ভ সিগন্যাল নিউরনের ভিতর যেইভাবে ট্রাভেল করে, রেট্রোগ্রেড ট্রান্সপোর্ট হচ্ছে তার উল্টো দিক থেকে নার্ভ সিগন্যালগুলো ট্রাভেল করে। মানে ভাইরাস উল্টো পথে আমাদের নার্ভসের মধ্যে ট্রাভেল করে সে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে আসছে। যেই উল্টো পথে আসছে সেটাকে বলছে রেট্রোগ্রেড অ্যাক্সোনাল ট্রান্সপোর্ট। তারপরে কি হলো, তারা আমাদের স্পাইনাল কর্ডে আসে। স্পাইনাল কর্ড থেকে ধীরে ধীরে তারা ব্রেনে গিয়ে পৌঁছায়, এবং ব্রেনে পৌঁছানোর পর অনেক বেশি সিভিয়ার হয়ে যায় বিষয়টা। সেখান থেকে কোমা, কনভালশন, এনসেফ্যালোপ্যাথি এগুলো আমার হতে পারে। তাহলে র্যাবিস তখনই একটা মানুষের দেহে মারাত্মক যখন আমার সিমটম অ্যাপিয়ার করছে। যতক্ষণ না সিমটম অ্যাপিয়ার করছে ততক্ষণ অবধি কোনো অসুবিধা নেই, কিন্তু যখন থেকে র্যাবিসের সিমটম অ্যাপিয়ার করে কোনো মানুষের শরীরে, সেটা হচ্ছে অনেক বেশি ফ্যাটাল বা খারাপ হয়ে থাকে। তাহলে এরপর আমরা কি সিমটম দেখব? সিমটম কম বেশি আমাদের সবার জানা, হাইড্রোফোবিয়া, যেটাকে বলা হয় জলাতঙ্ক। তার মানে জলে সে ভয় পাবে। অনেক সময় দেখা যায় যে জল তেষ্টা পাচ্ছে, কিন্তু জল খেতে যেয়ে যাচ্ছে, তখন যে মাসেলসগুলো থাকে আমাদের ল্যারিংস বা ফ্যারিংসে, সেগুলোর স্প্যাজম হয় বা চোকড হয়ে যায়, যেন সে খেতে পারে না। মেইনলি হাইড্রোফোবিয়া হয়ে থাকে। হাইপার অ্যাক্টিভ এপিসোডস দেখা যায়। তারপর হচ্ছে কনভালশনস দেখা যায় পেশেন্ট ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, হাইপার অ্যাক্টিভ রিয়াকশন শো করছে, এগুলো আমরা দেখতে পাবো। এবং তাছাড়াও কি, যে স্যালাইভেশন হচ্ছে, অনেক সময় দেখা যায় তার হ্যালুসিনেশন হচ্ছে, ইনসোমনিয়া হচ্ছে, মানে সে ঘুমোতে পারে না, এই ধরনের হাইপার অ্যাক্টিভ রিয়াকশন পেশেন্ট করে থাকে। তাহলে র্যাবিসের সিমটম যখন শো করে কেউ, সেটা হচ্ছে অনেক বেশি মারাত্মক। তারপর কি হচ্ছে, যে আমরা দেখছি গ্র্যাজুয়ালি সে কোমা বা ডেথ এরকম জায়গায় পৌঁছচ্ছে। তাহলে প্রথম হচ্ছে লুইস পাস্তুর ইন 1881-এ এই র্যাবিস ভাইরাসকে আইসোলেট করেছিল। এরকম অ্যানিমালসের শরীরে যে র্যাবিস ভাইরাস, সেটা প্রথম উনি আবিষ্কার করেন।
যার নাম হচ্ছে লুইস পাস্তুর। এবং দেখা যায় সেইভাবে কিন্তু এর কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই, র্যাবিসের কোনো স্পেসিফিক সেরকমভাবে কোনো ট্রিটমেন্ট দেখা যায় না। এবার কোনো মানুষকে যদি এরকম র্যাবিড অ্যানিমেল মেরে থাকে তাহলে তারপরে সেই ডগ বা সেই ক্যাটের স্ট্যাটাসটা দেখতে হবে যে সে আদৌ সেই অ্যানিমেলটা সুস্থ কিনা বা অসুস্থ কিনা, সেটাও আমাকে চেক করতে হবে, দেখতে হবে। এবার আমরা যখন এক্সামিনেশন করি বা ডায়াগনোসিস করতে যাই তখন আমরা দেখি যে আমাদের নার্ভের মধ্যে নেগ্রি বডিজ বলে একটা সাইন আমরা দেখতে পাই। এইগুলো যখন আমাদের অ্যাক্সন বা আমাদের নার্ভের মধ্যে দেখা যায় তখন বোঝা যায় যে এই নেগ্রি বডিজের প্রেজেন্স বোঝা যায় যে এর র্যাবিস হয়েছে বা র্যাবিস আছে। এছাড়াও আমরা কি হয় সিএসএফ, স্যালাইভা এগুলো থেকে কালচার নিয়ে আমরা অনেক সময় ডায়াগনোসিস করি। এবার হচ্ছে যে প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। এবার আমরা জানি যে র্যাবিসের ভ্যাকসিন নিয়ে নেওয়া হয় বা ভ্যাকসিন নিতে হয়। তাহলে প্রথম হচ্ছে প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। সেটা কি, যে কেউ পশু পাখি নিয়ে হয়তো চর্চা করে বা ভেটেরিনারি ইউনিটে কাজ করে বা অ্যানিমেল নিয়ে হ্যান্ডেল করে, তাহলে তারা কি করবে, তাদেরকে আগে থেকেই কিছু প্রোফাইল্যাক্সিস নিয়ে রাখতে হবে, যেটাকে বলছে প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। মানে এক্সপোজার আসার আগেই সে যে প্রোফাইল্যাক্সিস নিচ্ছে বা ভ্যাকসিন বা এই ধরনের কিছু নিয়ে নিচ্ছে, সেটা হচ্ছে ইন্ট্রাডার্মালি 0, 7 and 21 ডেজ। এটা হচ্ছে আমার শিডিউলটা 0, 7 and 21 ডেজ। তারপরে বুস্টার ডোজ 1 ইয়ার, আর আবার 5 বছর পর পর একবার করে একটা করে ডোজ। এটা হচ্ছে প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, মানে আগেই কেউ যদি প্রিকশন নিয়ে নেয় তার ডোজটা হচ্ছে এটা। এবার হচ্ছে যে কারুর যদি এক্সপোজার আসে, কেউ যখন আমরা সেই ইনফেকশনটা আমার শরীরে আসছে বা এরকমভাবে আমরা আক্রান্ত হচ্ছি, তখন আমরা কীরকমভাবে ভ্যাকসিনটা নেব। এটাও ইন্ট্রাডার্মালি হবে 1 ml অফ ভ্যাকসিন। প্রথম যেদিনকে আমি অ্যাফেক্টেড হয়েছি সেই দিনকে একটা, 3 নম্বর দিন, 7 নম্বর দিন, 14 নম্বর দিন, 30 নম্বর দিন এবং 90 দিনে গিয়ে এই ভ্যাকসিনগুলো নিতে হয়। তার মানে এটা হচ্ছে একটা শিডিউল 0, 3, 7, 14, 30 and 90 ডেজ। এভাবে কী হয়, আমাদের শিডিউলে ভ্যাকসিন নিতে হয়। আমরা সবাই এগুলো কম বেশি জানি যে আমাদের হসপিটালে গেলে একটু শিডিউল বলে দেয় যে পরের ডেটে কবে আসবেন, তাই সেই শিডিউলটা হচ্ছে এরকম ডেজের গ্যাপে সেটা দেওয়া হয়। এবার হচ্ছে পোস্ট এক্সপোজারের কিছু ক্যাটাগরি ওয়াইজ আমরা করেছি। ফার্স্ট ক্যাটাগরি, নাম্বার 1 ক্যাটাগরি, ধরুন কেউ টাচিং বা লিকিং, অ্যানিমাল লিকস যদি আমার থাকে, কোনো স্কিন ইনট্যাক্ট রয়েছে, কিছু হয়নি, তাহলে এক্ষেত্রে কিছু আমায় নিতে হবে না। গ্রেড 2তে হচ্ছে যদি নিবলিং অফ আনকভার্ড স্কিন, মাইনর স্ক্র্যাচ বা কিছু রয়েছে, সেক্ষেত্রেও আমাদের কিন্তু কোনো ভ্যাকসিন বা কিছু নিতে হবে না, খালি উন্ড ম্যানেজমেন্ট করলেই হবে। তারপরে রয়েছে 3A, গ্রেড 3A। 3Aতে কি দেখছি, সিঙ্গেল বা মাল্টিপল ট্রান্সডার্মাল বাইট বা স্ক্র্যাচ, লিকস অ্যান্ড ব্রোকেন স্কিন, মানে যেখানে স্কিন ব্রেকডাউন হয়েছে, স্কিন থেকে কিছু রক্ত বেরিয়ে এসেছে, সেক্ষেত্রে কী করতে হবে, উন্ড ম্যানেজমেন্ট তো করতেই হবে, তার সাথে র্যাবিস অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন নিতে হবে, র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন নিতে হবে, এই 3টে করতে হবে। তাহলে উন্ড ম্যানেজমেন্ট, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন। তারপরে হচ্ছে 3B, গ্রেড 3B। 3Bতে হচ্ছে কন্টামিনেশন উইথ মিউকাস মেমব্রেন উইথ স্যালাইভা। আমি যেটা বললাম যে তাদের স্যালাইভার মধ্যে, সেই অ্যানিমালসের স্যালাইভার মধ্যে সেই র্যাবিস ভাইরাসটা থাকে। তাহলে সেই স্যালাইভাটা হয়তো কোনো কারণে আমার যে স্কিন বা টিস্যু বা আমার মিউকাস মেমব্রেনের ভেতরে, শরীরের ভেতরে ঢুকেছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে এটা হচ্ছে গ্রেড 3। এখানেও সেম উন্ড ম্যানেজমেন্ট করতে হবে, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন নিতে হবে। উন্ড ম্যানেজমেন্ট তো আমি শুরুতেই বলেছি যে ওই জায়গাটাকে সাবান এবং জল দিয়ে 5 মিনিট ধরে ভালোভাবে ওয়াশ করতে হবে। তারপরে যে কোনো অ্যান্টিসেপটিক সলিউশন বা অ্যান্টিসেপটিক কোনো ড্রেসিং লাগাতে পারি, এবং যে এইটা করবে বা যে কাজগুলো করবে সে পরিষ্কারভাবে তাকে তারপরে হাত ধুয়ে নিতে হবে, এবং এরকম জায়গায় কখনো কোনো সেলাই বা কোনো সুচারিং হয় না। তাহলে এটাই ছিল র্যাবিস। আশা করি সবাই বুঝতে পেরেছে। পরের দিন আমরা আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে জানব। থ্যাংক ইউ।